আমি ব্ল্যাক রোজ। আমার নামটা অদ্ভুত, তাই না? আমি একজন খ্রিস্টান ধর্মের অনুসারী। জন্মের পর ব্ল্যাক রোজ নামটা দেয় আমার মা। আমি জন্মের পর কখনো আমার বাবাকে দেখিনি, কারণ আমার বাবা আমার মাকে বিয়ে করার 3 মাস পরে আমেরিকা চলে যান। তিনি আর ফিরে আসেননি, কিংবা আমাদের সাথে কোনো যোগাযোগও রাখেননি। আমার বাবা মায়ের 3.5 বছর প্রণয়ের সম্পর্ক ছিল। পরিবারের অবাধ্য হয়ে বাবাকে বিশ্বাস করে মা তার বাড়ি থেকে বাবার হাত ধরে পালিয়ে চলে যান। আমার মা ছিল খুব প্রভাবশালী পরিবারের মেয়ে। বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুরই অভাব ছিল না, কিন্তু ভালোবাসার কাছে হার মেনে বাবাকে অন্ধের মতো বিশ্বাস করে পালিয়ে যায় চিটাগং। কিন্তু 3 মাস সংসার করার পর বাবা মাকে রেখে পালিয়ে যায়। মা পাগলের মতো হয়ে যায়, কারণ তার গর্ভে তখন আমি। মা বাবার বাড়িতেও যায় বাবার খোঁজ করতে, কিন্তু বাবার পরিবারের লোকেরা মায়ের সাথে খুব খারাপ আচরণ করে। আর মা তখন বাবার এক বন্ধুর থেকে জানতে পারে আমার মা কালো, তাই বাবার পরিবার কখনো মাকে মেনে নিবে না। আর বাবার আমেরিকার ভিসা হওয়াতে বাবা আমেরিকা চলে যায়। আমেরিকা যাওয়ার প্রায় অর্ধেক টাকাই মায়ের ছিল, কারণ মা বাড়ি থেকে পালিয়ে আসার সময় প্রায় 12 ভরি সোনা আর নগদ 42,000 টাকার মতো নিয়ে আসে। বাবার খোঁজ মা অনেক করে, কিন্তু কোনোভাবেই তার খোঁজ পায় না। মা যেন আমাকে পেটে নিয়ে অতল সাগরে পড়ে। আমার মার ইচ্ছে হয়েছে অনেকবার সুইসাইড করে মারা যাওয়ার, কিন্তু তার সাহসই কুলায় নাই। কারণ আমার মা বিশ্বাস করতো বাবা হয়তো একদিন ফিরে আসবে, কারণ মা বাবাকে অনেক ভালোবাসতো। মায়ের কাছে শুনেছি বাবা নাকি একদম ফর্সা ছিল, টোকা দিলেই যেন শরীর থেকে রক্ত পড়ে, এরকম ভয়ঙ্কর সুন্দর ছিল। আর তার চোখগুলো ছিল বিড়ালের চোখের মতো, খুব মায়াবী ছিলেন। আর আমার মা ছিলেন একদম কালো, গায়ের রং খুবই কালো, কিন্তু চেহারাটা খুবই মায়াবতী ছিল। আর বাবা আমার কালো মায়ের প্রেমে পড়েছিল। আমার মায়ের গায়ের রং যেমন কালো ছিল, ঠিক তেমনি দীঘল কালো চুল ছিল। এই চুল দেখে যে কেউ প্রেমে পড়তে বাধ্য, ঠিক আমার মতো। আমি তো আমার মায়ের চুল দেখে এখনো প্রেমে পড়ি। মা আমাকে নিয়ে রাঙামাটি ফিরে যায়। আমার মায়ের বাড়ি ছিল রাঙামাটি আর বাবার বাড়ি ছিল কুমিল্লা, কিন্তু সরকারি চাকরি সূত্রে আমার বাবার পরিবার রাঙামাটিতে থাকতো। আমার মা আমাকে পেটে নিয়ে দীর্ঘ 3 মাস চার্চে থেকেছে, আর সব সময় গডের কাছে হাত জোর করে ভিক্ষা চেয়েছে আমার বাবা যাতে ফিরে আসে। আমার মা তখন তার পরিবারের সাথে যোগাযোগ করে। আমার মায়ের মা আমার মাকে খুব পছন্দ করত, তাই তিনি তার সন্তানের থেকে বেশি দিন মুখ ফিরিয়ে রাখতে পারেনি। আমার মাকে যখন তার মা বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়, তখন আমার মায়ের মা আমার মাকে একটা প্রশ্নও করেননি, শুধু এটাই বলেছিলেন যা হওয়ার হয়েছে, নিজেকে আবার তৈরি করো। আমার মা ছিল আমার মায়ের মা বাবার একমাত্র কন্যা। আমার মায়ের আরও 2টা ভাই ছিল। আমার মা সবার ছোট ছিল। আমার মা ঘটনাটা করার পর থেকে কখনো আমার মায়ের ভাইরা কিংবা তার বাবা কখনো মায়ের সাথে কথা বলতো না। আমার মা ঘর থেকে বের হতো না, কারণ পাড়া প্রতিবেশীরা মাকে নিয়ে অনেক খারাপ মন্তব্য করত। দীর্ঘ 9 মাস পর আমি দুনিয়াতে আসি। আমার মা আমার মুখ দেখে সেদিন অনেক খুশি হয়েছিল। আমি অবিকল দেখতে আমার মায়ের মতো হয়েছিলাম, কালো সুন্দরী যাকে বলে। আর তাই তো মা আমার নাম দিয়েছিল ব্ল্যাক রোজ। আমার মা বলতো আমি কালো গোলাপ, কখনো চোখে দেখিনি, কিন্তু তুই আমার কালো গোলাপ। হেসে খেলে বেড়ে উঠি আমি। আমার মায়ের পরিবারের কেউ আমার সাথে কথা বলতো না তেমন, আমাকে কোলেও নিত না। আর তাই আমার মা সবসময় আমাকে নিয়ে রুমে বসে থাকতো। আমার মা তেমন একটা আমাকে নিয়ে রুম থেকে বের হতেন না। ধীরে ধীরে বেড়ে উঠতে লাগলাম। মাকে আমার মায়ের পরিবার খুব চাপ দেয় বিয়ে দেওয়ার জন্য, কিন্তু মা কোনো রকমেই রাজি হয় না। আর এটা নিয়ে সবসময় পরিবারের অশান্তি লেগেই থাকতো। মায়ের ভাইরাও অনেক ঝামেলা করতো, কটু কথা বলতো। একদিন আমার মায়ের বড় ভাই আমাকে বাইরে নিয়ে যাওয়ার কথা বলে, কোথায় যেন নিয়ে চলে যায়। আর আমার মাকে তার ছোট দাদা বলেন যে মা যদি বিয়ের জন্য রাজি না হই, তাহলে কখনো আমার মুখ আমার মা দেখবে না। এমন করে করে প্রায় 3 দিন পার হয়। আমাকে লুকিয়ে রাখা হয়, মায়ের সাথে আমাকে দেখাও করতে দেওয়া হয় না। আমার মা তাদের রাগ আর শর্তের সাথে না পেরে বিষ পান করে, তাও সেটা ইন্ডিল, জমিতে পোকামাকড় মারার বিষ ছিল। আমার মাকে প্রথমে রাঙামাটি হাসপাতালে, পরে চিটাগং মেডিকেলে নিয়ে আসা হয়। আমার মায়ের যখন হুঁশ আসে, আমার মা তখন আমাকেই খুঁজেছিল। এই ঘটনার পর থেকে আমার মাকে আর কখনো বিয়ের জন্য চাপ দেওয়া হয়নি। আমার বয়স যখন 6, তখন আমার নানা মারা যায়। আমার মায়ের জীবনে সারা জনমের আফসোস যে মৃত্যুর আগ মুহূর্তেও আমার নানা আমার মায়ের সাথে কথা বলেননি। আমাকে স্কুলে ভর্তি করানো হয়। আমার বাবার নামের জায়গায় সব সময় আমার বাবার নামই দিত আমার মা। আমার মায়ের বড় ভাই বিয়ে করার পর আমার মা স্বেচ্ছায় ভাড়া ঘরে চলে আসে আমাকে দিয়ে। আমার মা বিভিন্ন হাতের কাজ জানতো আর তা করতো। আর আমার মায়ের মা সবসময় আমাদেরকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে টাকা দিয়ে সাহায্য করত। ছোটবেলা থেকে কখনো আমি অভাব কী জিনিস সেটার সাথে পরিচিত ছিলাম না। সুখ স্বাচ্ছন্দ্য এর মধ্যে আমার বেড়ে ওঠা। আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম একজন পুলিশ হব, সেটা অবশ্য ক্লাস 5 পর্যন্ত ছিল। যখন 7-এ উঠলাম তখন থেকে স্বপ্ন দেখা শুরু করলাম সাংবাদিক হব। আর যখন এসএসসি পাস করলাম তখন থেকে স্বপ্ন দেখা শুরু করলাম উকিল হব। একবার এক একটা স্বপ্ন দেখতাম, আর এটা নিয়ে আমার মা খুব হাসতো।
আমার স্কুলে আমি অনেক বুলিংয়ের শিকার হয়েছিলাম শুধুমাত্র কালো বলে। কারোর সাথে যদি আমার ঝগড়া হতো তাহলে আমাকে কালোনি বলেই উপাধি দিত। আমাকে সবাই ব্ল্যাক ডাকতো, রোজ কেউ ডাকতো না। আর আমার মা আমাকে আদর করে কালো গোলাপ ডাকতো। সহপাঠীদের এমন আচরণে মাঝে মাঝে খুব রাগ খারাপ লাগলেও নিজেকে মানিয়ে নিতাম। আমার স্কুলের বেশিরভাগ সহপাঠী ছিল মুসলিম, আর বৌদ্ধ হিন্দু ধর্মের কোনো সহপাঠী ছিল না আমাদের ক্লাসে। এসএসসি পাশ করার পর মা আমাকে উচ্চশিক্ষার জন্য চিটাগং শহরে নিয়ে আসলেন। চিটাগংয়ের বহদ্দার হাট এ আমাদের একটা বাসা নিলেন। মায়ের মা মাঝে মাঝে এসে আমাদের সাথে থাকা শুরু করলেন। এখানে আসার পর পুরো জীবনটাই যেন বদলে যায়। বহদ্দার হাটে আসার পর যখন কলেজে ভর্তি হই তখন দেখতাম অনেকেই প্রেম করছে কিংবা ক্লাসে ভালোবাসা ছড়াছড়ি হচ্ছে, কিন্তু আমার জীবনে কখনো প্রণয় আসেনি। আমি তখন পর্যন্ত কোনো প্রণয়ের প্রস্তাব পাইনি। আমার তেমন কোনো বান্ধবী ছিল না, কারণ আমি কালো, তাই আমার সাথে কেউ তেমন মিশত না। আমি এটা নিয়ে খুব বিষণ্ণতায় ভুগতাম। আমি যখন কোনো বান্ধবীর সাথে কথা বলতাম তখন খেয়াল করতাম তাদের পায়ের রঙের চেয়েও আমার মুখটা অনেক কালো। আমাকে সাজলেও তেমন সুন্দর লাগতো না, এমনকি কোনো জামা পরলেও সেটা আমাকে মানাতো না। ক্লাসের ছেলেরা অন্য মেয়েদের সাথে অনেক কথা বলতো, কিন্তু আমার সাথে কেউ বলতো না, আর আমিও বলতাম না। সত্যি বলতে পুরো কলেজে আমার চেয়ে কালো আর নেই। পড়ালেখায় ভীষণ ভালো ছিলাম বলে পরীক্ষায় আসার আগে কিংবা পরীক্ষার দিন সবাই আমার সাথে ভাব জমাতে চাইতো। আমিও যতটুকু পারতাম সাহায্য করতাম। আমি কখনো আমার সহপাঠীদের সাথে আড্ডা দেই নাই, কখনো তাদের সাথে ঘুরতেও যাই নাই। এভাবে এইচএসসি পাশ করলাম। পরীক্ষার আগে দিয়ে আমার নানির সাথে আমি একবার প্লেনে করে ঢাকায় যাই তার অসুস্থতার জন্য ডাক্তার দেখাতে। জীবনে প্রথম প্লেনে চড়া। সেদিন থেকে আমার খুব ইচ্ছে হয়েছিল আমি বিমানবালা হব, কারণ সেদিন কয়েকজন বিমানবালা দেখেছিলাম, খুব ভালো লেগেছিল আমার খুব ইচ্ছে হয়েছিল বিমানবালা হওয়ার, আর আমি এটা পূরণের অনেক চেষ্টা চালিয়ে যাই। পরীক্ষার পর একদম ফ্রি সময় ছিল, তখন আমি বিভিন্ন পত্রিকা কিনতাম যদি কোনো বিমানের ক্যাবিন ক্রু নেওয়া হয়, কিন্তু দিনের পর দিন চেষ্টা চালিয়েও হচ্ছিল না। এর মধ্যে এক লোকের মাধ্যমে খবর পাই যে বাংলাদেশ বিমানে ক্যাবিন ক্রু নিবে। আমি যথারীতি আমার সিভি জমা দেই। তারা আমাকে দেখা করতে বলে। আমি যেদিন দেখা করতে যাই তারা আমাকে দেখে বলে বিমানবালা তো দূরের কথা, এয়ারপোর্টের পরিচ্ছন্ন কর্মীও হতে পারবে না। সেদিন বাসায় এসে খুব কেঁদেছিলাম মাকে জড়িয়ে ধরে। মা বলেছিল ঈশ্বর তোমাকে তোমার সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছে, আর তিনি যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন। একদিন হয়তো তুমি অনেক বড় কিছু হবে, চেষ্টা চালিয়ে যাও। সেদিন থেকে মনে জেদ চেপে যাই আমি বিমানবালা অবশ্যই হব। এর মধ্যে আমি চিটাগং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাই। অনার্সে ভর্তি হই। চেষ্টা চালিয়ে যাই কয়েকটি টিউশনি করার, কিন্তু আমি এতটাই কালো যে টিউশনিও পাচ্ছিলাম না। আমি যখন রাস্তা দিয়ে যেতাম মানুষ আমার দিকে তাকিয়ে থাকতো। অনেকে তো বলে ফেলতো তোমাদের ধর্মের মানুষরা তো অনেক ফর্সা আর সুন্দর হয়, কিন্তু তুমি এমন কালো কেন? আমি তাদের কথার কোনো উত্তর দিতাম না। এমনকি কোনো চার্চে গেলে উপাসনা করতে গেলেও আমাকে পিছন সারিতে দাঁড়াতে হতো। আমাদের ধর্মের গুরুরা পর্যন্ত আমাদের একটু বাঁকা চোখে দেখতেন, তবে সবাই না, কয়েকজন। কালো হওয়াটা তো পাপ না। আমি এর মধ্যে 2টা টিউশনি পাই, একটাতে মাসে 150 টাকা আর একটাতে মাসে 300 টাকা। কিন্তু ঘরে বসে হাতের কাজ করতাম আর তা মার্কেটে নিয়ে গিয়ে সেল করতাম। জামা কাপড়ের অর্ডার আনতাম, কিন্তু আমার স্বপ্ন দেখা থেমে নেই। 2004 সালের দিকে ইউএস বাংলা নামের একটা বেসরকারি প্রতিষ্ঠানের ওখানে কয়েকজন মেয়ে বিমানবালা লাগবে। আমি যথারীতি আমার সিভি জমা দিই এবং একদিন ইন্টারভিউ দিতে যাই। ইন্টারভিউ যখন দিতে যাই তখন সবাই আমাকে দেখে এসেছিল, কিন্তু একজন ছাড়া। আমি তার নাম বলবো না, কিন্তু তিনি ছিলেন ইউএস বাংলার সহকারী পরিচালক। শুধুমাত্র তিনি আমাকে সেদিন মূল্যায়ন করেছিলেন। তিনি আমাকে জিজ্ঞেস করেন তুমি কি পারবে চাকরি করতে? আমি তাকে বলেছিলাম আমি শুধুমাত্র এই চাকরিটা করার জন্য স্বপ্ন দেখছি ছোটবেলা থেকে, যদিও এটা মিথ্যা বলেছিলাম। অতঃপর তিনি আমাকে বললেন তুমি যেতে পারো, তোমাকে ডাকা হবে। দিন আসে দিন যায়, কিন্তু আমাকে ডাকা হয় না। 15 দিন পর আমার বাসার ঠিকানায় একটা চিঠি আসে। সেখানে বলা হয় অফিসের ঠিকানায় যেন দেখা করি। আমি পরের দিন দেখা করি ওনার সাথে। উনি বলেন চাকরি দিতে পারবেন, কিন্তু 60,000 টাকা লাগবে। যদি দিতে পারো পরশুদিন থেকে জয়েন। আমি বিনা বাক্যে হ্যাঁ বলে ফেলি। বাসায় গিয়ে চিন্তায় পড়ে যাই এতগুলো টাকা কোথা থেকে দিব। তখন মা জমি বন্ধক দিয়ে দেয় আর টাকা জমা দেই। 60,000 টাকা ঘুষ দেই। আমার চাকরিটা হয়ে যায়, আমার স্বপ্ন সত্যি হয়। মাসিক বেতন আমার 10,000 ধরা হয়, কিন্তু আমি পেতাম মাত্র 6,000 টাকা। বাকি টাকা পরিচালকটা খেয়ে ফেলতেন। আমি কিছু বলতাম না, কারণ একে তো কালো, তার উপর বড় কথা কিভাবে বলবো যদি চাকরি চলে যায়। ইউএস বাংলায় চাকরির পাশাপাশি আমি পড়ালেখাও চালু রেখেছিলাম। বিভিন্ন যাত্রী যখন উঠানামা করতো আমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতো। আমি অনেক ঝড়ঝাপটা পেরিয়ে দীর্ঘ 3 বছর চাকরি করি। জীবনে তখনও কিন্তু ভালোবাসা আসেনি। আমি চাইতাম কাউকে ভালোবাসতে, কিন্তু কালো বলে কেউ পাত্তা দিত না। 3 বছর পর আমার চাকরিটা চলে যায়, শুধুমাত্র আমি কালো বলে, কারণ তখন অনেক সুন্দর সুন্দর মেয়ে যোগ দেয়।
3 বছরে আমাকে অনেক খাটাইতো তারা, আমি তারপরেও টু শব্দ করিনি। যদি চাকরি চলে যায় আমাকে অযথা চাকরি থেকে বের করে দিল। সেদিন খুব কেঁদেছিলাম, সুইসাইড করারও ইচ্ছে হয়েছিল কিন্তু করিনি। অনেকে অনেক বাজে প্রস্তাবও দিয়েছিল কিন্তু রাজি হইনি। অনার্স শেষ হলো, MBA-তে ভর্তি হলাম। আমার এবার ইচ্ছে হলো যে যদি কোনো আন্তর্জাতিক ফ্লাইটে চাকরির সুযোগ পাই। আমার অনেক নামি দামি লোকের সাথে পরিচয় ছিল, তারা চাইলেই আমাকে অনায়াসে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারেন, কিন্তু তারা আমার কাছে মোটা অঙ্কের ঘুষ চায়। কিন্তু আমি না হয় জায়গা জমিন বেচে তাকে ঘুষ দিতে পারবো, কিন্তু কালো বলে যদি আমাকে রিজেক্ট করে তখন আমার এগুলো যাবে ওগুলো যাবে। শেষে একটা এয়ারলাইন্সে চাকরির জন্য সিভি জমা দিলাম, সেটা আবার কাতার এয়ারলাইন্স। ঘুষ 5 লাখ টাকা আর বেতন মাসে 25,000। সেখানে আবার হাত মোজা পা মোজা আপাদমস্তক ঢেকে জব করতে হবে। আমার আবার ফিগার সুন্দর ছিল, জায়গা বেচে 5 লাখ টাকা ঘুষ দিলাম, কাতারে আমার জব হলো। স্বপ্ন যেন সত্যি আমাকে ধরা দিল। সবসময় বোরকা পরে থাকতাম, পায়ের নখ পর্যন্ত দেখা যেত না আমার ফিগার সুন্দর হওয়াতে বোরকা পরলে আমাকে অনেক সুন্দর লাগতো। মাসে আমার 40,000-এর মতো ইনকাম হতো টিপস সহ মিলিয়ে।